অষ্টম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এর বিষয়বস্তু এবং অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। এই অধ্যায়টি থার্ড ইউনিট টেস্টের অন্তর্গত। তো চলো প্রথমে খুব সহজভাবে বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে অনুশীলনীর প্রশ্ন ও উত্তরগুলো খুব সহজ ও সরলভাবে পয়েন্ট দিয়ে লিখে দেব। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন 1919 থেকে 1945। 1919 সালের পর ভারতের স্বাধীনতা আন্দোলন এক নতুন মোড় নেয়। মোহনদাস করমচাঁদ গান্ধী এই সময় অহিংস সত্যাগ্রহের মাধ্যমে গণ আন্দোলনের নেতৃত্ব দেন, যা ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধান ধারায় পরিণত হয়। একই সময়ে শ্রমিক, কৃষক ও বামপন্থী আন্দোলনও চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1914 থেকে 1919 ভারতের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে, যা আন্দোলনকে আরও ত্বরান্বিত করে। মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গান্ধী তার সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ গড়ে তোলেন। তার মতে সত্যের প্রতি নিষ্ঠা এবং হিংসামুক্ত পথে প্রতিবাদী আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই আদর্শকে তিনি অহিংস সত্যাগ্রহ হিসাবে প্রতিষ্ঠা করেন। তিনি মনে করতেন এই আন্দোলনের সাফল্যের জন্য অধিকাংশ মানুষের যোগদান অত্যাবশ্যক। গান্ধী তার হিন্দ স্বরাজ 1909 গ্রন্থে তার স্বরাজ ভাবনা ব্যাখ্যা করেন। তার মতে কেবল ব্রিটিশ শাসন নয়, আধুনিক পাশ্চাত্য সভ্যতাই ভারতের মানুষের প্রকৃত শত্রু। তাই রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ঔপনিবেশিক শাসনের হাত ধরে আসা সবকিছুই বর্জন করতে হবে। তিনি চরকা ও খাদিকে এই সরল জীবনযাপনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তবে তার এই যন্ত্রবিরোধী দর্শন নিয়ে বিতর্ক ছিল, কারণ তিনি নিজেও প্রচারের জন্য আধুনিক যন্ত্র যেমন সংবাদপত্র এবং রেল ব্যবহার করতেন। গান্ধীর এই আদর্শ সত্ত্বেও তার আন্দোলনগুলিতে সবসময় অহিংসা বজায় রাখা সম্ভব হয়নি, যার কারণে তিনি আন্দোলন স্থগিত করে দিয়েছেন। তার রামরাজ্যের মতো হিন্দু লোক ধর্মের প্রতীক ব্যবহারের ফলে তার আদর্শের সর্বজনীনতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ অনেক অহিন্দু সম্প্রদায়ের কাছে এই প্রতীকগুলির গুরুত্ব ছিল না। গান্ধীজির নেতৃত্বে প্রধান আঞ্চলিক ও জাতীয় আন্দোলন। 1915 সালে ভারতে ফিরে গান্ধী প্রথমে 3টি আঞ্চলিক আন্দোলনে যুক্ত হন। চম্পারণে নীল চাষিদের আন্দোলন। বিহারের চম্পারণে নীল চাষিদের ক্ষোভকে কেন্দ্র করেই এই আন্দোলন শুরু হয়। খেড়া সত্যাগ্রহ। গুজরাটের খেড়া জেলার কৃষকরা রাজস্ব কমানোর দাবিতে একজোট হন। আমেদাবাদে মিল শ্রমিকদের অনশন। আমেদাবাদের মিল মালিক ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির সংঘাতের মধ্যে গান্ধী অনশন শুরু করেন। 1919 সাল থেকে গান্ধী সর্বভারতীয় রাজনীতিতে সক্রিয় হন। রাওলাট সত্যাগ্রহ, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন ছিল তার নেতৃত্বে পরিচালিত প্রধান জাতীয় আন্দোলন। রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে, যা দমনমূলক ক্ষমতা বাড়িয়ে দেয়। এর বিরুদ্ধে গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। পাঞ্জাবে এই আন্দোলনের চূড়ান্ত দমনপীড়নের সময় 1919 সালের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এক নিরস্ত্র প্রতিবাদী সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়, যাতে বহু মানুষ হতাহত হন। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেন। অসহযোগ ও খিলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর তুর্কির সুলতানের মর্যাদা পুনরুদ্ধারের জন্য মুসলিম নেতারা খিলাফত আন্দোলন শুরু করেন। গান্ধী এই আন্দোলনকে হিন্দু মুসলিম ঐক্যের সুযোগ হিসেবে ব্যবহার করেন এবং 1921 সালের জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। ছাত্র, আইনজীবী ও মধ্যবিত্তরা এই আন্দোলনে যোগ দেন। বিদেশি দ্রব্য বর্জন করা হয়। কিন্তু 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে গান্ধী আন্দোলন প্রত্যাহার করে নেন। এই সিদ্ধান্ত নিয়ে অনেক কংগ্রেস নেতা তার সমালোচনা করেন। আইন অমান্য আন্দোলন। সাইমন কমিশন বিরোধী গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের ঘোষণা করে। 1930 সালে গান্ধী লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। তিনি গুজরাটের ডান্ডি থেকে সমুদ্রের লবণ তুলে প্রতীকীভাবে ব্রিটিশ শাসনকে অস্বীকার করেন। এই আন্দোলনে বহু মানুষ, বিশেষ করে নারী ও কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
1931 সালের গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ব্যর্থতার পর আন্দোলন পুনরায় শুরু হয়। তবে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন খুব বেশি সফল হয়নি এবং 1934 সালে এটি তুলে নেওয়া হয়। ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধী করেঙ্গে ইয়া মারেঙ্গে বাগ দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন। ব্রিটিশ সরকার অবিলম্বে ভারত ত্যাগ করুক, এটাই ছিল তার প্রধান দাবি। এই আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করা হলেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যান। শহর থেকে গ্রামের দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলে জাতীয় সরকার গঠিত হয়, যার মধ্যে তুমলুকের তাম্রলিপ্ত জাতীয় সরকার বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকার কঠোর দমনপীড়নের মাধ্যমে আন্দোলন দমন করলেও বুঝতে পারে যে তাদের শাসন দীর্ঘস্থায়ী হবে না। বিপ্লবী অভ্যুত্থান ও আজাদ হিন্দ ফৌজ। গান্ধীর অহিংস আন্দোলনের পাশাপাশি সশস্ত্র বিপ্লবী দলগুলিও ব্রিটিশ বিরোধী সংগ্রামে সক্রিয় ছিল। সূর্য সেন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1930 সালে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং জালালাবাদ পাহাড়ে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেন। বিনয়ে বাদল দীনেশ ও অলিন্দ অভিযান। 1930 সালে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ অভিযান চালিয়ে ব্রিটিশ ইন্সপেক্টর সিমসনকে হত্যা করেন। ভগৎ সিং। পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিং ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট সান্ডার্সকে হত্যা করেন এবং কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা ফেলেন। 1931 সালে তার ফাঁসি হয়। সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্র বসু প্রথম থেকেই পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন। তিনি সামরিক কায়দায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পক্ষে ছিলেন। 1941 সালে ব্রিটিশ নজরবন্দি থেকে পালিয়ে তিনি জার্মানি যান। সেখান থেকে জাপান গিয়ে 1943 সালে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন। সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং দিল্লি চলো স্লোগান দেন। আজাদ হিন্দ ফৌজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রানী ঝাঁসি বাহিনী, যা নারী সেনাদের নিয়ে গঠিত ছিল। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারত অভিমুখে যাত্রা করে এবং কোহিমা ও ইম্ফল সীমান্তে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের কারণে এই অভিযান ব্যর্থ হয়। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে প্রচলিত ধারণা আছে, যদিও এর সত্যতা নিয়ে বিতর্ক আছে। আজাদ হিন্দ ফৌজের বিচার ও নৌ বিদ্রোহ। আজাদ হিন্দ ফৌজের বিচারের সময় ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির লালকেল্লায় তাদের বিচার শুরু হলে দেশ জুড়ে গণবিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে ভীত হয়ে ব্রিটিশ সরকার বন্দীদের মুক্তি দেয়। 1946 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ ভারতীয় নৌবাহিনীর সেনারা খারাপ খাবার ও বর্ণবৈষম্যের প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে, যা নৌ বিদ্রোহ নামে পরিচিত। কংগ্রেস ও মুসলিম লীগ এই বিদ্রোহ সমর্থন না করলেও এটি ব্রিটিশদের শেষ আঘাত হিসেবে প্রমাণিত হয়। ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতের সামরিক বাহিনীও তাদের বিরুদ্ধে চলে গেছে এবং ভারতে তাদের শাসন আর দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। এভাবেই 1919 থেকে 1945 সাল পর্যন্ত অহিংস ও সশস্ত্র উভয় ধারার আন্দোলনের আদর্শ ও বিবর্তনের মাধ্যমে ভারত স্বাধীনতার পথে এগিয়ে যায়। এই অধ্যায় থেকে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা খাতায় নোট ডাউন করে অথবা স্ক্রিনশট করে পড়ে নিতে পারো। এখানকার সব প্রশ্ন উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এতগুলো পড়ে সম্ভব নয়, তাছাড়া এমনিতেই ভিডিওটি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো দেখেন,